নমস্কার। বৃদ্ধ ভাতার ফর্ম ফাইনালি আমাদের হাতে চলে এসেছে এবং সেই ফর্মটি ফিল আপ করতে আপনাকে কী কী তথ্য দিতে হবে, কী কী জেরক্স সঙ্গে করে দিতে হবে, কেমনভাবে ফর্মটি ফিল আপ করতে হবে যাতে আপনার ফর্মটি বাতিল না হয়ে যায় এবং এই ফর্ম আপনি সঠিকভাবে ফিল আপ করলে আপনি 2000 টাকা সামনের মাস থেকে পাবেন। কারা কারা পাবেন, কারা কারা যোগ্য নয়, সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং অন্যান্যদের সাথে শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে ফর্মটি কী আছে এবং কী কী ফিল আপ করতে হবে বা কেমনভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমেই দেখুন ফর্মটি প্রথমেই চলে এসেছে। এখানে দেখুন একটা ডিটেলস কিন্তু চেয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের। কিন্তু এখানে প্রথমেই দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম কিন্তু লেখা আছে। এখানে কিন্তু আর একটা জিনিস লেখা আছে যে অ্যাপ্লিকেশন ফর, এখানে দেখুন প্রথমেই কিন্তু ছবি দিতে হবে আপনাকে, আপনার পাসপোর্ট সাইজ ছবি, কিন্তু রঙিন ছবি এখানে কিন্তু দিতে হবে। এখানে দেখুন তারপর লেখা আছে তপশিলি জাতি অর্থাৎ এসসি বা এসটি। আপনি যেটা হবেন এসসি হলে এখানে টিক দেবেন, এসটি হলে এসটিতে টিক দেবেন। এরপর আসছে দেখুন পার্সোনাল ডিটেলস অর্থাৎ আপনার ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে। এখানে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ আপনার নাম, যার বয়স 60-এর ওপরে, যিনি বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করছেন তার নাম, সমস্ত কিছু কিন্তু আধার দেখে দেখে লিখবেন। ইংরাজিতে লিখবেন ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের লিখবেন। এবং দেখুন যেগুলোতে স্টার মার্কস দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাকে তথ্যগুলো দিতেই হবে। যেগুলো দেওয়া নেই সেগুলো কিন্তু আপনি না দিলেও পারেন। এখানে জেন্ডার, লিঙ্গ মেল না ফিমেল যেটা হবে সেখানে ঠিক দেবেন। ডেট অফ বার্থ আপনার তার বয়সটা দেখে দেখে লিখবেন, যেটা আধার কার্ডে আছে সেটাই দেবেন। ফাদার্স নেম বাবার নাম লিখবেন, মাদার্স নেম মায়ের নাম লিখবেন। কাস্ট এসসি না এসটি সেটা লিখবেন। এরপর আছে রিলিজিয়ন ধর্ম, সেটি লিখবেন, হিন্দু না মুসলিম নাকি অন্য কিছু লিখবেন। ম্যারিটাল স্ট্যাটাস, তিনি কি আনম্যারিড অবিবাহিত নাকি ম্যারিড, বিবাহিত নাকি উইডো, বিধবা নাকি সেপারেটেড, এই ধরনের কিছু যেটা হবে তার জন্য সেটা লিখবেন। স্পাউস নেম অর্থাৎ যদি তার স্বামী বা স্ত্রী বেঁচে থাকেন তাহলে তার নাম লিখবেন। এবং মান্থলি ফ্যামিলি ইনকাম, এটি অবশ্যই কিন্তু আপনার 50,000-এর নিচে হওয়া উচিত। মান্থলি ফ্যামিলি ইনকাম এটা কিন্তু আপনার মাসিক আয়, এটা কিন্তু 5,000-এর নিচে হওয়া বাঞ্ছনীয়। আপনি 5,000 টাকার বেশি লিখবেন না যদি আপনি কোনো চাকরি বাকরি না করেন। এরপর দেখুন আছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার অর্থাৎ আপনার যে এসসি এসটির যে কাস্ট সার্টিফিকেট আছে, জাতিগত শংসাপত্র, তার একটি নাম্বার আছে, সেই নাম্বারটি লিখবেন। ডিজিটাল রেশন কার্ড নাম্বার, আপনার যে রেশন কার্ডটা আছে সেই রেশন কার্ডের নাম্বারটা কিন্তু দেবেন। এরপর দেখুন AHL-TIN এটি দেওয়ার দরকার নেই। আধার নাম্বার, এই আধার নাম্বারটি দেবেন এবং ভোটার নাম্বার এটি অবশ্যই দেবেন। CAA অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনি CAA-তে অ্যাপ্লাইড নন তাই এখানে কিন্তু কিছু করার দরকার নেই। SIR ডিলিটেড নন তাই এখানেও কিছু করার দরকার নেই। প্যান নাম্বার দেওয়ার দরকার নেই। এটা হলো প্রথম পাতা। এরপর চলে আসছি দ্বিতীয় পাতায়। কন্ট্যাক্ট ডিটেলস চেয়েছে অর্থাৎ আপনার যোগাযোগের সমস্ত ডিটেলস চেয়েছে। স্টেট যে কোনো রাজ্য ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করাই আছে। অ্যাসেম্বলি কনস্টিটিউশন, এটার জন্য বিধানসভা ক্ষেত্র, এটার জন্য আপনার যদি ভোটার স্লিপ থাকে লাস্ট ভোটের সময় কিছুদিন আগে আপনার BLO যদি আপনার বাড়িতে ভোটার স্লিপ দিয়ে থাকেন তাহলে ওই ভোটার স্লিপে কিন্তু আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি লেখা আছে, সেটি দেখে দেখে লিখে দেবেন আপনি কোন বিধানসভার অন্তর্গত লেখা আছে। ডিস্ট্রিক্ট আপনার জেলা লিখে দেবেন, হুগলি কি বাঁকুড়া কি মেদিনীপুর যেটা হয় সেটা লিখবেন। এরপর আসছে পুলিশ স্টেশন। থানা আপনার লিখবেন, আপনার থানা যেটা। ব্লক, আপনি কি ব্লক এরিয়া অর্থাৎ গ্রামাঞ্চলে বসবাস করেন তাহলে ব্লক, আর যদি ব্লক এরিয়া না হয় তাহলে মিউনিসিপ্যালিটি বা পৌরসভার আন্ডারে, এবং কর্পোরেশন হচ্ছে কলকাতা কর্পোরেশন আন্ডারে হলে কলকাতা কর্পোরেশন সেটি লিখবেন। জিপি মানে গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ড নাম্বার, গ্রাম পঞ্চায়েত এরিয়া হলে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এবং ওয়ার্ড নাম্বার হলে আপনার ওয়ার্ডের নাম্বারটা দেবেন। ভিলেজ, টাউন, সিটি, গ্রামাঞ্চলের ক্ষেত্রে গ্রাম এবং টাউন সিটির ক্ষেত্রে টাউন বা সিটি সেটি লিখবেন। হাউস প্রেমিসেস নম্বর, এটা শহরের ক্ষেত্রে যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। পোস্ট অফিস দেবেন, পিনকোড দেবেন, এগুলো অবশ্যই। নাম্বার অফ ইয়ার্স ডোয়েলিং ইন WB মানে আপনি কত বছর পশ্চিমবঙ্গে বসবাস করছেন। আপনি যদি পশ্চিমবঙ্গে জন্ম থেকে থাকেন তাহলে আপনার যত বয়স সেটি লিখবেন, বা অন্য জায়গা থেকে যদি আসেন কত বছর এসেছেন সেই বছরটি লিখবেন। এখানে লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, তারপর ইমেল ID লেখার দরকার নেই। এখানে কিন্তু ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বলার আগে আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর DBT ক্রেডিট অর্থাৎ আপনার যে বয়স্ক ভাতা যার জন্য অ্যাপ্লাই করছেন তার কিন্তু যে আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা অবশ্যই দরকার এবং সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে। তাই তার আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা সেটি চেক করার জন্য ভিডিও আমি আমার পোস্টে দিয়ে দিয়েছি, সেটি চাইলে দেখে নিতে পারেন। তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্কের নাম, কোন ব্যাঙ্কে, স্টেট ব্যাঙ্ক কি অন্য ব্যাঙ্ক সেটি লিখবেন। ব্যাঙ্কের ব্রাঞ্চ অর্থাৎ তার শাখার নামটা কোথায় আছে সেটি লিখবেন এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার সেটি লিখে দেবেন। এটাই আপনার ব্যাঙ্কের যে পাসবই আছে তার প্রথম পাতাটা খুললেই কিন্তু তাতে সমস্ত তথ্য দেওয়া আছে। IFSC কোডটাও তাই। এটি IFSC কোড 11 সংখ্যা দিয়ে শুরু হয়, যেমন স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রে শুরু হয় SBIN দিয়ে শুরু হয়।
ইউকোর ক্ষেত্রে ইউসিবিএ দিয়ে শুরু হয়, এগুলো দিয়ে শুরু হয়। এরপর দেখুন আপনাকে কী কী জমা দিতে হবে বা এর সঙ্গে জেরক্স করে জমা দিতে হবে। পাসপোর্ট ছবি, যেটা প্রথমেই মেরে দিয়েছেন প্রথম পাতাতে, কপি অফ কাস্ট সার্টিফিকেট, আপনার কাস্ট সার্টিফিকেটের জেরক্স, ডিজিটাল রেশন কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার আইডির জেরক্স, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন, অর্থাৎ আপনি নিজে লিখে দেবেন যে আমি অমুক জায়গায় অমুক ঠিকানায় জন্মসূত্রে বসবাস করছি বা অতদিন ধরে বসবাস করছি, এটা লিখে দেবেন। কপি অফ ইনকাম সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন, এটাও কিন্তু আপনাকে লিখতে হবে যে আমার মাসিক আয় 5,000 টাকা কি 4,000 টাকা কি 3,000 টাকা, এবং নিচে লিখে সই করবেন। এই দুটো সেলফ ডিক্লারেশন কিন্তু দিতে হবে। এবং কপি অফ ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনার আধার লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স। আদার্সে যদি কিছু থাকে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এই প্রত্যেকটা জেরক্সের নিচে কিন্তু যার বয়স্ক ভাতার অ্যাপ্লাই হচ্ছে তার কিন্তু সই হবে ওই তারিখ দিয়ে। তিনি যদি সই করতে না পারেন তাহলে কিন্তু টিপচাপ হবে। এরপর চলে আসছি ফর্মের লাস্ট পাতাটা। ফর্মের লাস্ট পাতাটা বেশি কিছু নেই, সেটা ডিটেলসে একটুখানি বলে দিচ্ছি জাস্ট। ফর্মের লাস্ট পাতাটা দেখুন, এখানে আছে আপনার মৃত্যুতে, মানে যে যার জন্য বয়স্ক ভাতার অ্যাপ্লাই করছে তার মৃত্যুতে নমিনি কাকে করবেন। কোনো স্বামী যদি তার স্ত্রীকে করতে চান, বা স্ত্রী যদি স্বামীকে করতে চান, বা ছেলে বৌমা যাকে নমিনি করবেন তার নামটা লিখবেন এবং রিলেশনশিপ লিখবেন। যদি ছেলেকে করতে চান তাহলে এখানে ছেলের নাম লিখবেন, কমা দিয়ে লিখবেন সন। ওকে, এরপর দেখুন আপনি কি এর সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে অন্য কোনো পেনশন পাচ্ছেন, এনএসএপি ওল্ড এজ, এনএসএপি উইডো পেনশন, ডিসেবিলিটি ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, ডিসেবিলিটি পেনশন, লোক প্রসার প্রকল্প, অর্থাৎ আপনি ধরুন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যেটা রাজ্যের আছে অলরেডি সেটি, বা কেন্দ্রের এটি অলরেডি পাচ্ছেন, সে যেগুলি পাচ্ছেন সেটা কিন্তু ঠিক দিতে হবে। এটা কিন্তু এই যে ফর্মটা আমি দেখালাম এটা কিন্তু শুধুমাত্র এসসি এসটিদের জন্য প্রযোজ্য, জেনারেল বা ওবিসি তাদের জন্য কিন্তু এই ফর্মটি প্রযোজ্য নয়। এখানে তারিখ দেবেন, দিয়ে যার জন্য অ্যাপ্লাই করছেন তিনি নিজে সই করবেন বা টিপছাপ দেবেন। এবং নিজের পার্টটা দেখুন অফিসিয়াল ইউজ, এটা অফিস যারা রিসিভ করবেন এরা ফিল আপ করবে এবং তারা কিন্তু ফিল আপ করে জমা দেবে। এই ফর্মটি কিন্তু আপনি এই যে জনকল্যাণ শিবির হচ্ছে সেখানে জমা দিতে পারেন, বা আপনার পঞ্চায়েত এরিয়ায়, ব্লক এরিয়ায় বা বিডিও অফিসে কিন্তু জমা দিতে পারেন। যেদিন জমা দেবেন তার পরের মাস থেকে কিন্তু আপনি 2,000 টাকা করে পাবেন যদি আপনি যোগ্য হন। আবারও বলছি এই ফর্মটি শুধুমাত্র এসসি এসটিদের জন্য প্রযোজ্য, জেনারেল বা ওবিসির জন্য এই ফর্মটি প্রযোজ্য নয়। ধন্যবাদ।